হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভারন। আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তার নাম হলো ট্রায়ালস বা ট্রায়াল সিস্টেম। এই সিস্টেম থেকে কিন্তু তোমাদের ডব্লিউবি, এইচআরবি, ইন্টারভিউ কোশ্চেন আসবে। মেনলি এই ইন্টারভিউ কিন্তু সব জায়গাতেই ট্রায়াল সম্পর্কে জানতে চাওয়া হয়। যেহেতু ট্রায়াল একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের মেথড, সেই জন্য এমনকি তোমরা যদি কোনো প্রাইভেট ইনস্টিটিউটে ইন্টারভিউয়ের জন্য যাও, সেখানে কিন্তু ট্রায়ালস থেকে কোশ্চেন করা হয়। ডিজাস্টার কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু সেই প্রাচীনকাল থেকে চলে আসছে। এই জন্য আমাদের ডিজাস্টার সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট এর যে তিনটি পার্ট রয়েছে, একটি হলো প্রি ডিজাস্টার বা ইন্টার ডিজাস্টার, দ্বিতীয় নম্বর, এবং 3 নম্বর পোস্ট ডিজাস্টার। এই যে তিনটি ম্যানেজমেন্ট রয়েছে, প্রি ডিজাস্টার হওয়ার আগে বা ঘটার আগে আমরা যে সমস্ত প্রিভেন্টিভ মেজার নিয়ে থাকি যাতে ক্ষয়ক্ষতিটা কম হয়, সেটা হচ্ছে প্রি ডিজাস্টার। ইন্টার ডিজাস্টার মানে যখন সেইমাত্র ডিজাস্টার হয়েছে বা ডিজাস্টার এখনো কন্টিনিউ চলছে, তখন আমরা যে সমস্ত ইনিশিয়েটিভ বা যে সমস্ত আমরা কাজকর্ম করে থাকি সেটা হচ্ছে ইন্টার ডিজাস্টার। আর পোস্ট ডিজাস্টার হচ্ছে ডিজাস্টার হয়ে গেছে তারপর রিকভারি বা রিহ্যাবিলিটেশন, সেটাকে বলা হচ্ছে পোস্ট ডিজাস্টার। এবার এই যে ইন্টার ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই ইন্টার ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি পার্ট হলো ট্রায়ালস। যে কোনো ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি মূল ক্রাইটেরিয়া হলো স্টার্ট, START। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। এর মানে কি? সিম্পল ট্রায়ালস অ্যান্ড র্যাপিড ট্রান্সপোর্ট। এই হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের মূল রুল বলতে পারো, বা এটার উপর ভিত্তি করে সব জিনিসটা রয়েছে। অর্থাৎ কোনো ডিজাস্টার হলো, সেখানে আমাদেরকে আগে ট্রায়ালস করতে হবে, বা আমাদেরকে প্রায়োরিটি বেস অনুযায়ী বিভিন্ন যে ভিকটিমস রয়েছে তাদেরকে আলাদা বা সেপারেট করতে হবে, এবং তাদের মধ্যে যাদের প্রয়োজন রয়েছে বা তাদের হেলথ সার্ভিসের প্রয়োজন রয়েছে তাদেরকে র্যাপিডলি ট্রান্সফার করতে হবে, তাদেরকে অ্যাম্বুলেটরি করতে হবে, বা তার যে নিয়ারেস্ট যে হেলথ ফেসিলিটি সেখানে পাঠাতে হবে। এই হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের মূল রুল। এবার আমাদেরকে পুরো ট্রায়াল সম্পর্কে জেনে নিতে হবে। ট্রায়ালে কিন্তু বলা হয়েছে যখন কোনো ডিজাস্টার হলো তার যখন ম্যানেজমেন্ট করব, এখানে তো প্রচুর সংখ্যক ক্লায়েন্ট বা ভিকটিমস একসাথে ইনজিওর হতে পারে, বা অনেকে মারাও যেতে পারেন, অনেকে আহত হতে পারেন। এবার তাদের তো সকলকে একসাথে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব নয়, যেহেতু হেলথ যে ফেসিলিটি বা হেলথের রিসোর্স সেটি কম থাকার জন্য একবারে কিন্তু সবাইকে আমরা সার্ভিস দিতে পারি না। সেই জন্য যখন কোনো ডিজাস্টার হবে কোনো একটি জায়গাতে, এখানে যদি 70-80 জন মানুষ একসাথে এফেক্টেড হয়, বা তারা যদি বিভিন্নভাবে ইনজুরি হয় বা আহত হয়, তাদেরকে এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারছি না। তাহলে আমাদের কী করতে হবে? আমাদেরকে বেছে নিতে হবে কিছু কিছু মানুষদেরকে, কাদেরকে আমি প্রথম ট্রিটমেন্ট দেবো, কাদেরকে আমি পরে ট্রিটমেন্ট দেবো। এইটা হচ্ছে মেন জিনিস, বা এটাকে আমরা ট্রায়ালস বলবো। এবার ধর এতগুলো জন মানুষ ইনজিওর হয়েছে, তার মধ্যে যারা সিভিয়ারলি ইনজিওর হয়েছে, তাদের খুব অবস্থা খারাপ বা শোচনীয়, তাদেরকে আমরা প্রথম ট্রিটমেন্ট দেবো, এবং তারপর তাদের থেকে তুলনামূলকভাবে কম ইনজিওর বা কম ডিসেবিলিটি তৈরি হয়েছে তাদেরকে আমরা পরে সার্ভিস প্রোভাইড করবো। এই যে ট্রায়ালস বা পেশেন্ট ওয়াইজ যে শর্টিং বা প্রায়োরিটি বেস অনুযায়ী আমরা যে শর্টিং করছি, এর আবার 4টি ভাগ রয়েছে, এবং প্রতিটা ভাগকে এক একটি কালার অনুযায়ী প্রেজেন্ট করা হয়। নাম্বার 1 কি রয়েছে? রেড। নাম্বার 2 ইয়েলো। নাম্বার 3 গ্রিন, এবং নাম্বার 4 ব্ল্যাক। এই যে 4টি কালার ব্যান্ড রয়েছে, বা 4টি যে কালার বেসিসে ভাগ করা হয়েছে, এর মধ্যে প্রথম যে 3টি রয়েছে রেড, ইয়েলো এবং গ্রিন, এর গুরুত্ব রয়েছে। বাকি যে শেষেরটা রয়েছে ব্ল্যাক, এর কিন্তু গুরুত্বটা অতটা নেই, বা লেস, ভেরি লেস। রেড বলতে বোঝানো হয়েছে ক্লায়েন্ট or victims require immediate and intensive care। এইটা আমরা মনে রাখতে হবে। রেডের ক্ষেত্রে ক্লায়েন্ট or victims require immediate or intensive care, এমন ব্যক্তি বা এমন ভিকটিমস বলতে পারো যাদের এক্ষুনি বা খুব দ্রুত কেয়ার প্রয়োজন, এবং যে ইন্টেন্সিভ কেয়ার মানে কী বলবো, লাইফ সাপোর্ট দেওয়ার মতো, রিসার্সিটেশন দেওয়ার মতো এই ধরনের কিছু কেয়ার প্রয়োজন হয়। যেমন এখানে আমরা উদাহরণ কী দিতে পারি? যেমন ধরো কোনো ব্যক্তির হেড ইঞ্জুরি হয়েছে, বা কারো চেস্ট ইঞ্জুরি হয়েছে, বা রেসপিরেটরি প্রবলেম। এই যদি প্রবলেমগুলো দেখা যায়, তাহলে আমাদেরকে কী করতে হবে? যদি কোনো ব্যক্তি রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, প্রচণ্ড রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তাহলে আমাদেরকে আগে চেষ্টা করতে হবে তার এয়ারওয়েটা যাতে প্যাটার্ন থাকে এবং তার যাতে রেসপিরেশন নিতে সুবিধা হয়, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য।
এ হচ্ছে রেড ক্যাটাগরির মধ্যে আসছে, এবং ইয়েলো ক্যাটাগরির মধ্যে আসছে ক্লায়েন্ট দ্যাট রিকোয়ার্স কেয়ার বাট can be delayed for some time. Clients that require care but can be delayed for some time. কিছুক্ষণের জন্য আমরা ডিলে করতে পারি, 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত আমরা ডিলে করতে পারি এদেরকে সার্ভিস প্রোভাইড করার জন্য। যেমন কোনো ব্যক্তির কোনো হাত ভেঙে গেছে, হাতে টর্চার হয়েছে, বা কি বলবো ভেঙে গেছে, ভাঙা পর্যন্ত ঠিক আছে, তার কারণ তার কোনো ব্লিডিং হচ্ছে না বা তার কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে না, তাকে যদি আমরা পরবর্তীকালেও সার্ভিসটা প্রোভাইড করি তাকে বাঁচানো যাবে। কিন্তু যে ব্যক্তির রেসপিরেটরি ডিস্ট্রেস রয়েছে বা প্রচুর ব্লিডিং হচ্ছে, তাকে যদি আমরা কেয়ার না দিয়ে যে ব্যক্তির হাত ভাঙে গেছে তার আমরা হাতে প্লাস্টার করতে থাকি বা ব্যান্ডেজ করতে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আগের ব্যক্তি মারা যাবে। সেই জন্য আমরা এইভাবে বিভিন্ন প্রায়োরিটি বেস অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিরাইজ করে দিলাম, এবং তার মধ্যে যাদের বেশি গুরুত্ব দেওয়ার কথা তাদেরকে আমরা বেশি গুরুত্ব দিলাম বা তাদেরকে আমরা আগে কেয়ারটা প্রোভাইড করলাম। এবং গ্রিন ক্যাটাগরির মধ্যে কারা রয়েছে? গ্রিন ক্যাটাগরির মধ্যে রয়েছে ক্লায়েন্ট উইথ মিনিমাল ইনজুরি or requires fast ট্রিটমেন্ট। অর্থাৎ যাদের ইনজুরিটা খুবই কম হয়েছে, ধরো কারো হাত ছিঁড়া হয়ে গেছে বা কারো কোনো একটু কি বলবো মচল লাগলো যেটা বলি সেরকম কোনো কেস হয়েছে, সেক্ষেত্রে আমরা যদি ফার্স্ট এডের ট্রিটমেন্ট দিয়ে দিই, কারো যদি উপরটা ছিঁড়া হয়ে যায় বা ল্যাসেরেশন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তার যে ফার্স্ট এড ট্রিটমেন্ট সেটা দিয়ে তাকে পাঠিয়ে দিতে পারি। এই সমস্ত ক্লায়েন্টকে আমরা বলবো গ্রিন ক্যাটাগরির মধ্যে। এবং ব্ল্যাক হচ্ছে সেই ক্যাটাগরি যেখানে ভিকটিমস এতটাই তার খারাপ অবস্থায় চলে গেছে যে তাকে যদি আমরা বেস্ট কেয়ারও প্রোভাইড করে থাকি তাকে কিন্তু আর বাঁচানো সম্ভব নয়, আইদার ডেড অর নিয়ারেস্ট টু ডেড, হয় সে মারা গেছে বা তাকে আমরা যতই সার্ভিস প্রোভাইড করি না কেন, যতই তার ট্রিটমেন্ট করি না কেন, তাকে কিন্তু আর বাঁচানো যাবে না। সেই ক্যাটাগরিকে আমরা ব্ল্যাক ক্যাটাগরির মধ্যে রাখবো। এই 4টে ক্যাটাগরি, এখান থেকে কিন্তু মেনলি কোশ্চেন আসে যে কোন ক্যাটাগরির মধ্যে কোন পেশেন্ট। ধরো তোমাকে একটা পেশেন্টের নাম বলে দিল যে পেশেন্ট উইথ সিভিয়ার ব্লিডিং অ্যান্ড রেসপিরেটরি ডিস্ট্রেস, তাকে আমরা কোন ক্যাটাগরির মধ্যে রাখবো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে রেড ক্যাটাগরির মধ্যে। বা বলা হলো যে আগে যেমন আমরা কোশ্চেনটা আলোচনা করেছিলাম যে ট্রাইজের ক্যাটাগরির মধ্যে কোনো একটি পার্সন ডেড, তাকে আমরা কোন ব্যান্ডের বা কোন কালার ব্যান্ডের মধ্যে ধরে থাকবো, সেখানে অ্যান্সার হবে ব্ল্যাক। এই হচ্ছে আমাদের ট্রাইজ মেথড। এবার তোমাকে কোশ্চেন করতে পারে হোয়াট ডু ইউ মিন বাই ট্রাইজ, সেখানে তুমি কি অ্যান্সার দেবে। ধরো ইন্টারভিউ তোমাকে কোশ্চেন করা হয়েছে হোয়াট ডু ইউ মিন বাই ট্রাইজ, তুমি যেহেতু এখানে একটা ইন্টারভিউ হয়ে গেছো সেখানে কিন্তু তোমাকে একটা ডেফিনেশন দিতেই হবে। তাহলে আমরা ডেফিনেশন কি দিতে পারি? ডেফিনেশন হিসাবে আমরা বলতে পারি ট্রাইজ ইজ দ্য, আমরা কি করছি প্রায়োরিটি বেস অনুযায়ী ওনাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করছি। প্রায়োরিটাইজেশন অফ পেশেন্ট অর ভিকটিমস। এখানে কিন্তু ভিকটিমস টার্মটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ওনারা পেশেন্ট নয়, ওনারা হচ্ছেন ভিকটিমস বা ক্লায়েন্ট। তাহলে ট্রাইজ ইজ দ্য প্রায়োরিটাইজেশন অফ পেশেন্ট অর ভিকটিমস বেসড অন, কিসের উপর ভিত্তি করে আমরা করছি? সিভিয়ারিটি অফ ইনজুরি, অর্থাৎ ইনজুরি কতটা হয়েছে তার সিভিয়ারিটির অনুযায়ী আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি বা প্রায়োরিটাইজেশন করছি, এটাকে আমরা বলবো ট্রাইজ বা ট্রাইজ মেথড। এই টার্মটা তোমরা যদি বলো বা তোমরা যদি অন্য কোনো ডেফিনেশন বলো, সেখানে কিন্তু তোমাদের নাম্বারটা বেশি থাকবে বা তুমি যে জানো জিনিসটা সেটা কিন্তু যে ইন্টারভিউ নিচ্ছেন তিনি বুঝতে পারবেন। এই হলো ট্রাইজ মেথড। এছাড়াও তোমাদেরকে কিছু কোশ্চেন করা হতে পারে, ধরো তোমাদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন করছে, তোমাকে বলা হলো একটি ম্যানমেড ডিজাস্টারের নাম বলো, একটা ম্যানমেড ডিজাস্টারের নাম বলো, তখন কি অ্যান্সার দিতে পারো? যেমন ধরো গ্যাস দুর্ঘটনা বা গ্যাস ডিজাস্টার। একটা উদাহরণ দিতে বলা হয় ভূপাল গ্যাস ট্র্যাজেডি 1984 খ্রিস্টাব্দে ভূপাল গ্যাস দুর্ঘটনা যেটি হয়েছিল, মিগ গ্যাস এখান থেকে লিকেজ হয়েছিল এবং ওখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেকেই মারা গেছেন, এমনকি এখনও ওই জায়গাতে কিন্তু এই গ্যাসের যে এফেক্ট সেটা কিন্তু এখনও থেকে গেছে। এটা হচ্ছে একটা ম্যানমেড ডিজাস্টার। এছাড়াও ধরো সমুদ্রের যে তেলের পাইপগুলো রয়েছে, সেখানে যদি কোনো তেলের পাইপ লিক করে বা
বাস্ট হয়, ওখানে যে বায়োডাইভার্সিটি সেটা কিন্তু নষ্ট হয়, এটাও কিন্তু একটা ম্যানমেড ডিজাস্টার। এছাড়াও নিউক্লিয়ার ডিজাস্টার, যে নিউক্লিয়ার বম বাস্ট করা হয় বা নিউক্লিয়ার যে প্ল্যান্টগুলো রয়েছে সেখানে যদি কোনো ক্রমে বাস্ট হয় সেটাও কিন্তু একটা ডিজাস্টার ঘটাবে। এই হচ্ছে ম্যানমেড ডিজাস্টার। এছাড়াও যেগুলি ন্যাচারাল ডিজাস্টার রয়েছে যেমন আর্থকোয়েক, ফ্লাড, ড্রাউট বা খরা, এই যে ইত্যাদি ইত্যাদি রয়েছে, বা ভলক্যানিক যে ইরাপশন, সেগুলি হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। এখান থেকে তোমাদের আরও কোশ্চেন করা হতে পারে ডিজাস্টার এবং হ্যাজার্ডের মধ্যে পার্থক্য কী, কোনটাকে আমরা ডিজাস্টার বলবো এবং কোনটাকে আমরা হ্যাজার্ড বলবো। ধরো কোনো এক জায়গায় কোনো সুনামি হয়েছে, সেই সুনামিটা যখন উপকূলে এসে আছড়ে পড়লো, সেখানকার যদি উপকূলের ক্ষয়ক্ষতি কম হয় সেটাকে আমরা বলবো হ্যাজার্ড, কারণ এটা একটা দুর্ঘটনা। কিন্তু যদি ওই সুনামির ফলে প্রচুর পরিমাণ মানুষের মৃত্যু হয় বা প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, সেটাকে আমরা বলবো তখন ডিজাস্টার। একই ঘটনা, কিন্তু সেটাকে আমরা কখনো বলছি ডিজাস্টার এবং কখনো বলছি আমরা হ্যাজার্ড। ট্রাইজের ওই 4টি কালার ব্যান্ড, এই 4টি কালার ব্যান্ডই তোমরা বেশি করে মনে রাখবে, কারণ এই 4টি কালার ব্যান্ড এবং এর ডেফিনেশন এবং বিভিন্ন যে টাইপগুলো রয়েছে, কোনটা ম্যানমেড কোনটা ন্যাচারাল, এই জিনিসগুলো মনে রাখলেই তোমাদের মোটামুটি কোশ্চেন সলভ হয়ে যাবে। কারণ এখান থেকে আর তেমন কিছু আসে না, কিন্তু ইন্টারভিউ এই জায়গা থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন করা হয়। যেমন ঘটনাটা সবাই জানো, আর্থকুইকের ফলে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন হেলথ টিম গিয়েছে, বিভিন্ন এনজিও বা বিভিন্ন গভর্নমেন্ট বা ইন্টারন্যাশনাল যে সমস্ত হেলথ টিম রয়েছে তারা কিন্তু ওখানে সার্ভিস প্রোভাইড করতে গিয়েছেন। সেজন্য এই ট্রায়ালস থেকে তোমাদেরকে ভালোভাবে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। থ্যাংক ইউ।